ভোট বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন শেখ বশির উদ্দিন। এবং অভ্যুত্থানের পর নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিতা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভোট বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে গোয়েন্দা ও পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সকলকে আচরণবিধি মেনে চলা ও সহায়তা করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসমান হাদি হত্যার বিচার নিয়ে তিনি জানান, শিগগিরই চার্জশিট দেয়া হবে। এই সরকারের মেয়াদেই বিচার কাজ শেষ করা হবে বলেও জানান উপদেষ্টা। ফ্যাসিস্ট এজেন্টরা যেন কোনো রাজনৈতিক দলের ভেতরে ঢুকে যেতে না পারে, সেদিকে দলগুলোকে সজাগ থাকার আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সংশোধিত বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ 2025 এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025 জারি উপলক্ষে এই সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, অধ্যাদেশ দুইটি বাস্তবায়িত হলে বিমানের টিকিট কাটাকে কেন্দ্র করে যে প্রতারণা, হয়রানি হয়ে থাকে সেটি বন্ধ হবে। এসব প্রতারণা বন্ধে অধ্যাদেশে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে। এ সময় বিমানের ডাইভারশন নিয়ে শেখ বশির উদ্দিন বলেন, তীব্র কুয়াশায় বিমানের ফ্লাইট পাশের দেশের ডাইভারশন এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি 3-তে উন্নীত করা হবে। আমাদের থার্ড টার্মিনাল চালু করার জন্য প্রাণান্ত চেষ্টা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে জাপানিজ ভাইস মিনিস্টারের সাথে মিটিং করেছি, আমরা দর কষাকষি করেছি, আমরা চেষ্টা করেছি, বাট আমাদের প্রচেষ্টা সম্ভবত সফল হয়নি। সো আমরা এটার যে পদ্ধতিগত যে প্রয়োজনগুলো রয়েছে পরবর্তী কর্মকাণ্ডের জন্য, সেই পদ্ধতিগত প্রয়োজনগুলোকে আমরা সচল করার পদ্ধতিতে বর্তমানে নিয়োজিত আছি এবং পরবর্তী সরকারি বিষয়ে সিদ্ধান্ত নেব। অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। এ সময় যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান নেতারা। বৈঠকে তারেক রহমানের সঙ্গে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন নেতৃবৃন্দ। বৈঠকের পর বাম নেতারা জানান, বৈঠকে তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি, ৭১কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রায়েরবাজার কবরস্থানে ১১৪ মরদেহ উত্তোলন করে আবেদনকারী ৯টি পরিবারের মধ্যে ৮ জনের ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। পরিচয় শনাক্তের পর কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ব্যক্তিদের মরদেহ শনাক্তকরণ কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ। তিনি জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পুরো কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্ব জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা
আদিলুর রহমান খান ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। পরে শহীদদের স্মরণে স্মৃতি স্মারক উদ্বোধন ও দোয়া মোনাজাতে অংশ নেয় শহীদদের স্বজনরা। জীবন দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন দেশ ও গণতন্ত্রের স্বার্থই ছিল তার কাছে সর্বাগ্রে, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বন্দুক নয়, খালেদা জিয়ার শক্তি ছিল জনগণ। সকালে অ্যাবের নেতা কর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি। এদিকে জিয়ার সমাধিতে কর্মজীবী দলের শ্রদ্ধা জানানোর শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগেরও দায় রয়েছে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, নানা জায়গায় পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এ সময় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বেগম খালেদা জিয়া থেমে থাকেননি, তিনি সামনের দিকে এগিয়ে গিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছেন। তার শক্তি ছিল জনগণের শক্তি, বন্দুকের শক্তি নয়। সীমাহীন নির্যাতন করা হয়েছে, চিকিৎসা দেওয়া হয়নি, যে কারণে আমরা মনে করি এই মৃত্যু আওয়ামী লীগেরও দায় আছে, তারা তার মৃত্যুর কারণ। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোটের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন। রিটের প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী। আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই, তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। এখনও তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন হতে পারে বলে দাবি করেন তিনি। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন কেন অবৈধ নয় তা জানতে চেয়েও রুল জারির আবেদন করা হয়েছে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের চাবি আপনার হাতে স্লোগানকে সামনে রেখে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে ভোটের গাড়ি কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। গণভোটে হ্যাঁ ভোট দিলে কি পাওয়া যাবে এবং না ভোট দিলে কি পাওয়া যাবে না, এ বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে কুমিল্লায় ভোটের গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। আর তাই গণভোট নিয়ে প্রচারের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম সেল গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এবিএমএস রেজিস্ট্রেশন ছাড়া আগামী নির্বাচনে কেউ কোনো দায়িত্ব পালন করতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সোমবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত 50তম ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, নির্বাচনকে আরও সুষ্ঠু ও স্বচ্ছ করতে ভোট কেন্দ্র ভিত্তিক একটি অটোমেশন সফটওয়্যার চালু করা হয়েছে, যেখানে কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ থাকবে না। পাশাপাশি পুরাতন ও অবসরপ্রাপ্ত সদস্যদের অভিজ্ঞতাও নির্বাচনী দায়িত্বে কাজে লাগানো হবে বলেও জানান আনসার মহাপরিচালক। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা আলাদা একটা সফটওয়্যার চালু করছি, ভোট কেন্দ্র ভিত্তিক অটোমেশনে হবে, কেউ টাচ করতে পারবে না। চাঁপাইনবাবগঞ্জে বড়ই এখন শুধু মৌসুমি ফল নয়, হয়ে উঠেছে অর্থনীতির বড় চালিকা শক্তি। জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর বড়ইহাটে প্রতিদিনই হচ্ছে কোটি টাকার কেনাবেচা। ভালো ফলন আর ন্যায্য দামে খুশি কৃষক ও ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আতিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর অনির্বাণ বড়ই হাটে বিকেল হলেই জমে ওঠে বেচাকেনা। জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষকরা ভ্যানে করে ক্যারেট ভর্তি বড়ই নিয়ে আসেন এই হাটে। চায়না, বলসুন্দরী, বোমফুলি, ডায়মন্ড, বাউকুল, থাই, বেবি সুন্দরী সহ নানা জাতের বড়ই পাওয়া যাচ্ছে এখানে। আড়তদার ও ব্যাপারীরা এসব বড়ই কিনে পাঠাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলায়। বর্তমানে প্রতি মন বড়ই বিক্রি হচ্ছে ৩৫০০ থেকে ৪০০০ টাকায়। স্বল্প খরচে ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। আমি 2 বিঘা জমিতে বড়ই চাষ করেছি। আমি প্রতিদিন এখানে বড়ই নিয়ে আসি 10 থেকে 12 ক্যারেট। দাম ভালো, বড়ের কোয়ালিটি যেরকম সেভাবে দাম দেয়। এখানে কোনো ঝামেলা নাই। আপনার 8 থেকে 900 আমার মতো কৃষক এখানে বড়ই নিয়ে আসে, নগদে বেচে আপনার টাকা গনে নিয়ে চলে যায়। এই বাজারে আমি 2 থেকে 2.5 লক্ষ টাকার বই বেচে যাই আপনার প্রতিদিন। আমাকে জানে, চিনে সবাই আপনার। এই বাজার থেকে আমি খুব সুষ্ঠুভাবে বাজারে বই বিক্রি করে রাস্তাঘাটে খুব আমি নিরাপদভাবে বাড়ি চলে যাই, আপনার কোনো ঝামেলা হয় না। আম চাষে লোকসানের পর মৌসুমে এই ফল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। একই সঙ্গে বড়ইয়ের চাহিদা বাড়ায় খুশি ব্যবসায়ী ও আড়তদাররাও। মির্জাপুর বইয়ের বাজার, এখানে দেখা যাচ্ছে আপনার সব জায়গার বই আছে, কালোর বলেন, সাপাহাত থেকে অনেক জায়গা থেকে আছে বই। এগুলো আমদানি এখানে ভালো হয়। আর এখান থেকে দেখা যাচ্ছে অনেক জায়গায় যায়, আপনার ঢাকা বলেন, সিলেট বলেন, খুলনা বলেন, অনেক জায়গায় যায় আপনার, বরিশাল টরিশাল। এখানে কোনো প্রতারণার কোনো সুযোগ নাই, মানে নগদে বেচা নগদে কিনা। যারা কিনে তারাও নগদে বিকাশে টাকা পাঠায় দেয় এবং নগদে কেনা বেচা হয়। আমাদের এখানে কোনো ধরনের প্রতারণা হয় না এবং হাজার হাজার ক্যারেট বিক্রি হয়। প্রায় 10 বছর আগে বসানো মির্জাপুর অনির্বাণ বড়ই হাটটি এখন সরকারিভাবে ইজারা দেয়া হয়েছে। এতে নিরাপদ পরিবেশে বেচাকেনা হচ্ছে বলে জানান ইজারাদার। এবারে প্রথম সরকারি বিধি মোতাবেক ডাক হয়েছে, আমরা লিজ নিয়েছি। লিজ নিয়ে আমরা এখানে ব্যবসা করছি সুষ্ঠুভাবে। বড়ই কৃষকেরা বিক্রি করতে আসে বিভিন্ন স্থান থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী এখানে বড়ই কিনতে আসে, নির্বিঘ্নে টাকা পয়সা লেনদেন করে। এখানে বেচা বিক্রি প্রায় কোটি টাকার উপরে হয়। এখানে কোনো ছিনতাইকারী বা কোনো রকম অরাজকতা সৃষ্টি হচ্ছে না, প্রশাসনের সহযোগিতা আছে। চলতি মৌসুমে জেলায় 560 হেক্টর জমিতে বড়ই চাষ হয়েছে জানিয়ে কৃষি বিভাগ বলছে, বাণিজ্যিকভাবে বড়ই চাষ বাড়াতে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। গত কয়েক বছরের তুলনায় এবছরে কুলের বাজার দর বেশ ভালো, প্রায় 4000 টাকা মন পাইকারিতে কুল বিক্রি হচ্ছে এবং খুচরাতে আরও বেশি বিক্রি হচ্ছে। তো যে সমস্ত কৃষকরা কুলের আবাদ করেছে তারা আমি মনে করি যে লাভবান হবেন, এবং এখানে যারা আশেপাশে যারা আছে তারা যদি এখানে এই বাজারে নিয়ে আসে তাহলে তারা পাইকারি কুল বিক্রি করতে পারবে। প্রতিদিন 600 থেকে 700 কৃষক এই হাটে বড়ই বিক্রি করছেন। আম চাষে লোকসানের কারণে কুল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ফলে চাঁপাইনবাবগঞ্জে বড়ই এখন নতুন সম্ভাবনার নাম। বিজয় টিভি নিউজ ডেস্ক। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ক্রিকেট মাঠের লড়াই এবার রাজনৈতিক রং নিয়েছে। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ভারত বাংলাদেশের সম্পর্ক। এর প্রতিক্রিয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলা বাংলাদেশের সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কর্তৃক আগামী 26 মার্চ থেকে অনুষ্ঠিতব্য আইপিএলে বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএল এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে মোস্তাফিজকে কেকেআর ছেড়ে দেওয়ার দিনই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেদিন তিনি এক ফেসবুক পোস্টে এবার যেন আইপিএল সম্প্রচার বন্ধ করা হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য উপদেষ্টাকে অনুরোধ জানান। বিজয় টিভি নিউজ ডেস্ক। হেড কোচ রুবেন আমোরিমকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে দায়িত্ব নেয়ার মাত্র 14 মাসের মধ্যেই পর্তুগিজ এই কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার সকালে আমোরিমকে এই সিদ্ধান্ত জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল পরিচালক জ্যাসন উইলকক্স এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর বেরাদা। এদিকে খেলোয়াড়দের এরই মধ্যে বিদায় জানিয়ে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির অনুশীলন মাঠ ছেড়েছেন 40 বছর বয়সী এই পর্তুগিজ কোচ। অন্যদিকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচার। বর্তমানে অনূর্ধ্ব 18 দলের কোচ হিসেবে কাজ করা ফ্লেচার আগামী বুধবার বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে দায়িত্ব শুরু করবেন। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ভোট বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না শাহজালালের 3rd টার্মিনাল, জানালেন শেখ বশির উদ্দিন। এবং অভ্যুত্থানের পর নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।